নতুন ভাবে আরেকটা নির্বাচনও হতে পারে। কাজে বিষয়টি অত সরল নয়, এটা অত্যন্ত একটি জটিল প্রক্রিয়ার মধ্যে আমরা পড়ে গেছি। এটা টেকনিক্যালি এত চমৎকার ভাবে এই জিনিসটা সাজানো হয়েছে যে এটাকে আপনি কোনোভাবেই চুরি ধরতে পারবেন না, কিন্তু এটা হলো ডাকাতি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে সন্দেহ করার অন্যতম কারণ হচ্ছে যে যিনি নির্বাচন দিচ্ছেন ইন্টারিম সরকারের প্রধান, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি নির্বাচন দেওয়ার ব্যাপারে তার কখনোই কোনো সদিচ্ছা ছিল না। তিনি নির্বাচন দিতে চাননি। তিনি প্রথম দিনেই এসে বসে বলেছিলেন যে মিনিমাম 5 থেকে 6 বছর আমাকে সময় দিতে হবে সংস্কার সম্পন্ন করার জন্য। তো সেখানে তাকে জোর করে এই বিএনপি, জামাত বা অন্যান্য দল বাধ্য করলো নির্বাচন দেওয়ার জন্য। সেই জোর কড়াকড়ি করতে করতে উনি 1 বছর 1.5 বছর পার করে এসে ঘোষণা দিলেন ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন। এই ঘোষণাটা ওনার আন্তরিক না, ওনার টেকনিক্যাল যে পার্সপেক্ট সেখানেও না, ওনার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেখানেও নেই। অর্থাৎ নির্বাচনটি তার কাছ থেকে যেন জোর করে আদায় করে নেওয়া হলো এবং তিনি বাধ্য হলেন এদের চাপাচাপির কারণে নির্বাচন দিতে। তো বাধ্য যখন হলেন তখন তো তিনি মনে মনে বলবেন দিলাম নির্বাচন, এবার করে খা, দেখ নির্বাচন কত বড়, কেমন কেমন দেখতে। তো আমরা ছোটবেলায় এরকম দেখতাম, পরীক্ষা খাতায় যদি কোনো প্রশ্নের উত্তর না পারতাম বড় করে একটা ক এঁকে দিয়ে এক ছেলে লিখে দিল নিচে, দেখ শালা কত বড় ক, তাই না? ব্যাপারটা এরকম আর কি, যে উত্তর দিতে পারছি। এখন প্রফেসর ইউনূস সাহেব নির্বাচন দিতে চান না, তিনি দিতে বাধ্য হলেন। বাধ্য হওয়ার পরে তার কি করণীয়? তার করণীয় হচ্ছে যে তোরা যেভাবে পারিস সেভাবে নির্বাচন করবে যা, আমার পক্ষে কিছু করার নেই। তিনি কি কোনো উদ্যোগ নিয়েছেন নির্বাচন ঘোষণা করার পরে? খেয়াল করেছেন? কোনো উদ্যোগ নেননি, কিন্তু তার সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নেননি। তিনি একটি উদ্যোগই নিয়েছেন ব্যক্তিগতভাবে, সেটি হলো হাঁ ভোট দিন। গণভোটের যে গণভোট করা হবে সাধারণ নির্বাচনের আগে, সেই গণভোটের ব্যাপারে তিনি হাঁ ভোটটি চেয়েছেন, এইটি তার ব্যক্তিগত উদ্যোগে চেয়েছেন। এর বাইরে তিনি কোনো এই জাতীয় ভোটের ব্যাপার, ইলেকশনের ব্যাপারে তার কোনো উদ্যোগ নেই। তিনি একটা অট্টালিকা প্রবাহের মধ্যে চলছেন, নির্বাচন কমিশনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন কাজ করছে, যেভাবে যেভাবে করে সেভাবে সেভাবে করুক। কিন্তু তিনি ভেতরের যে কাজটি, এই বিএনপি এবং জামাতকে কয়টা আসন দেওয়া যেতে পারে, কিভাবে এটার ম্যানেজ করা যেতে পারে, কিভাবে এই সরকারটাকে কচু পাতার পানির উপরকার সরকারের সঙ্গে তুলনা করা যেতে পারে, টালমাটাল সরকার, আমি একজনকে টান মারবো সঙ্গে সঙ্গে পড়ে যাবে, ব্যাপারটা এরকম সরকার। যে আমি বিপুল আর ভাই মিলে সরকার গঠন করলাম, এই 3 জনের ভিতরে সবসময় টার্গেট থাকবে যে কোনো একজনকে ওখান থেকে সরায় নিয়ে আসা, সরাতে পারলেই সরকার পড়ে যাবে। ইমরান খানের সরকার আমাদের সামনে নজির। তো যেখানে নির্বাচনের প্রধান অনুষঙ্গ যিনি, সেই ব্যক্তিটি নির্বাচন চান না, তার অধীনস্থ যে উপদেষ্টা পরিষদ তাদের ভিতরে অর্ধেক পরিমাণ নির্বাচন চায় না, এবং তাদেরকে যারা বসিয়েছে সকল্ড তরুণ সমাজ, তারাও নির্বাচন চায় না। এবং তারা যাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য ক্ষমতায় বসেছে, দীর্ঘ 4-5 বছরের ষড়যন্ত্রের পেছনে যাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য বসেছে, যে ডিপ স্টেট, আইএসআই বা সিআইএ যাদেরকে বসিয়েছে, যাদের জন্য বসিয়েছে যে বাংলাদেশকে আরেকটি পূর্ব পাকিস্তান মডেলের একটি ইসলামিক কান্ট্রি বা একটি মৌলবাদী দেশ হিসেবে ঘোষণা করার, সেই জামাতে ইসলামীও চায় না নির্বাচন হোক। নির্বাচনটা চায় কে? নির্বাচনটা চায় 16-17 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। চাতক পাখির মতো তারা এই 17 বছর ধরে অপেক্ষায় আছে, কবে গদিতে যাব, কবে গদিতে যাব। তারা নির্বাচন চায়, তারা নির্বাচনটাকে যেন তেন উপায়ে, নির্বাচনটা হয়ে গেলেই তারা মনে করতে পারছে যে তারা জয়ী হবে এবং নির্বাচনে তার ক্ষমতায় যাবে। তো এই জন্য নির্বাচনটাকে আপনি কোথাও এর ভেতরকার যে স্পৃহা, নির্বাচন আসলে বাংলাদেশের মানুষ তো উৎসব করে, বাংলাদেশের মানুষের তো আসলে দুটো ঈদ ছাড়া বড় কোনো উৎসব নেই। নির্বাচন তাদের কাছে একটা বিশাল উৎসব। চায়ের দোকানে বসে উৎসব করে, পয়সা কড়ি নেয়, খায় দায়, মাথায় তেল দেয়, তেল দিয়ে সুন্দর করে সিটি কাটে, সিটি কেটে নাতির হাত ধরে হাঁটতে হাঁটতে গান গাইতে গাইতে নির্বাচনে যায়। ভোট দিতে গেলেই এক প্যাকেট সিগারেট পায়, সেখানে যে ধুমসে খাওয়া দাওয়া করে টোরে, ওই একটা দিন তার কাছে মনে হয় যে
দুই ঈদের সমান একটা উৎসব, তার কোনো কিছুই কিন্তু আপনি এই সময় পাচ্ছেন না। কারণটা হচ্ছে যে এই নির্বাচন সংগঠিত হলেও যে অ্যানার্কি সৃষ্টি হবে, এই নির্বাচন সংগঠিত না হলেও সেই অ্যানার্কি সৃষ্টি হবে। একটা অ্যানার্কি হবেই, বড় ধরনের একটা অ্যানার্কি, এবং সেই অ্যানার্কিতে কে কোথায় পড়ে যাবে, কে মারা যাবে, কে আহত হবে, কে নিহত হবে, কেউ কিচ্ছু জানে না। সেই জন্য এই যে ভীতিকর একটা পরিবেশ, এই ভীতিকর পরিবেশে কারোর পক্ষে সম্ভব না স্বাভাবিকভাবে ভোট দিতে যাওয়া বা উৎফুল্ল হয়ে ভোট দিতে যাওয়া। যাবে না মানুষ। জটিল এবং এরকম জনগণের কাছে অগ্রহণযোগ্য নির্বাচন বোধহয় এটা এরকম নির্বাচন আগে হয়নি। তবে ইউনূস সাহেব যেটাকে নজিরবিহীন বলার চেষ্টা করছেন, তাতে উনি বোঝানোর চেষ্টা করছেন যে এটা দুর্দান্ত একটা নির্বাচন হবে। এটা মোটেই দুর্দান্ত কোনো নির্বাচন হবে না, সচিবদের সামনে তিনি বলেছেন, এবং বিভিন্নভাবেই তিনি এই কথাটা বলার চেষ্টা করছেন। যেখানে সরকার প্রধান হিসেবে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন যে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিন, জাতির উদ্দেশ্যে এসে ভাষণে তিনি বলছেন হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিন। তো এইখানে নির্বাচন কমিশন কতটা অথর্ব, যদিও পরের দিকে নির্বাচন কমিশন বলেছিল যে এরকম প্রচার সরকারি কর্মচারী কর্মকর্তাদের চালানো উচিত নয়, তখন তারা কিছু থেমে দিয়ে গেছেন। কিন্তু যারা চালিয়েছেন তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে তো ইউনূস সাহেব হচ্ছেন প্রধান অপরাধী। কারণ এই প্রচার চালানোর জন্য কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল হ্যাঁ ভোটের পক্ষে। তো সেসব অর্থে, নেগেটিভ অর্থে আমি বলছি যে এটা নজিরবিহীন। কিন্তু ইউনূস সাহেব যেমনটি বলার চেষ্টা করেছেন যে এটি অতুলনীয় একটি নির্বাচন হবে, তা নয় মোটেই। একেবারে নিকৃষ্ট যদি নির্বাচন হয়, একেবারে নিকৃষ্ট মানের নির্বাচন, যেখানে গণতন্ত্রের কোনো স্থান নেই। এগ্রি টু ডিসএগ্রি হচ্ছে গণতন্ত্রের একটি মূল মন্ত্র, কিন্তু এখানে আপনি ডিসএগ্রি করলেই আপনি হয়ে যাচ্ছেন স্বৈরাচারের দোসর, আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। তো সেটা তো কোনো নির্বাচন হলো না। ডক্টর ইউনূস খুব শিগগিরই ক্ষমতায় ছাড়তে প্রস্তুত নন। আমাদের মনে রাখা প্রয়োজন, 1/11 সময় ডক্টর ইউনূসকে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার একটা পরিকল্পনা ছিল। ইউনূস সাহেব তখন সরাসরি বলেছিলেন যে এত স্বল্প সময়ের জন্য তিনি আসতে চান না, 5 বছর অন্তত তাকে থাকতে হবে। তারপর সেই সুবাদে পরে আমরা লক্ষ্য করলাম যে ডক্টর ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন। তো এখন তো 5 বছর পূর্ণ হয়নি, তো অনেক দেরি 5 বছর পূর্ণ হতে। তো এই নির্বাচনকে ডক্টর ইউনূস কতখানি আন্তরিকভাবে গ্রহণ করছেন, এই নির্বাচনের ব্যাপারে তার আন্তরিকতা কতটুকু, সেটাও কিন্তু ক্রমশই প্রশ্নবিদ্ধ হচ্ছে। নির্বাচন নিয়ে আরেকটি সন্দেহের কারণ হচ্ছে, নির্বাচন তো অন্তর্ভুক্তিমূলক নয়। বাংলাদেশের সবচাইতে বড় দল আওয়ামী লীগকে এই নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। ব্যক্তি বিশেষ ভুল করতে পারেন, অপরাধ করতে পারেন, কিন্তু পুরো দলকে নির্বাচনের বাইরে রাখার কোনো অর্থ হয় না। মনিরুল হক আরেকটা ভালো কথাই বলেছেন যে সবচাইতে বেশি এই নির্বাচনের ব্যাপারে আকাঙ্ক্ষা পোষণ করছেন, আশা পোষণ করছে, সেটা হচ্ছে বিএনপি। জামাতে ইসলাম বাধ্য হয়ে এই নির্বাচনে এসছে, কারণ তাদের আর দ্বিতীয় কোনো উপায় নেই, যেহেতু একটা নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারে আমি অনুমান করি যে সম্ভবত একটা দর কষাকষিও চলছে ডক্টর ইউনূসের সঙ্গে, কারণ ক্ষমতায় থাকার শর্ত তিনি খুব শিগগিরই বাদ দেবেন বলে মনে হয় না। এবং তিনি সম্ভবত যে সরকারই গঠিত হোক না কেন, তাতে তিনি রাষ্ট্রপতি হতে চান। এখন কি তারেক রহমান তাকে রাষ্ট্রপতি করবেন না শফিকুর রহমান তাকে রাষ্ট্রপতি করবেন, সেটা নিশ্চিত নয় এখনো। পর্দার অন্তরালে কার সঙ্গে কি কথা হয়েছে আমরা জানি না। তবে এটাও সত্যি কথা
যে নির্বাচন না হলে শুধু জামাত ইসলামী নয়, এনসিপিও খুশি হবে, কারণ তারা চাইছে যে তাদের যে কর্মসূচি, বিশেষত তাদের যে তথাকথিত জুলাই সনদ, এই জুলাই সনদ কথাটার সম্পর্কেই আমরা অনেকেই আপত্তি জানিয়েছি যে বাংলাদেশের স্বাধীনতা সনদ একবারই হয়েছিল, সেটা 17 এপ্রিল 1971 সালে যখন বাংলাদেশ সরকার প্রথম গঠিত হয়, এবং 1972 সালের সংবিধানের মাধ্যমে সেটি বৈধতা পায় সম্পূর্ণভাবে। তারপরে যে কোনো ঘোষণাকেই আমরা ওই প্রোক্লেমেশন বলে আমরা গ্রহণ করতে পারি না, এবং এর অর্থ হচ্ছে সংবিধানকে নাকচ করে দেয়া। তো সংবিধানকে নাকচ করে দেওয়ার সবচাইতে সুযোগ্য উপায় হচ্ছে জামাত এবং ডক্টর ইউনূস। বিএনপি সম্ভবত অতটা নয়, কারণ বিএনপি মাঝপথে চলছিল, একবার তারা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, একবার তারা তথাকথিত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এবং এটাও আমরা লক্ষ্য করেছি বিএনপির কার্যক্রমে যে তারা শেষ মুহূর্তে তারেক রহমান হ্যাঁ ভোটের ব্যাপারে বলেছেন। এই হ্যাঁ ভোট কতটা যে বিধ্বস্ত করব আমাদের, সেটা আমরা জানি না। আর আমি পরিশেষে শুধু এইটুকু বলে শেষ করব এই পর্যায়ে, যে নির্বাচন যদি হয়ও, তাহলে কি সত্যি সত্যি সরকার গঠিত হবে, নাকি সেই সরকার গঠনে বিলম্ব হবে এই তথাকথিত গণভোটকে কেন্দ্র করে? সরকার যেহেতু এর আগে 10 দিন দশেক আগে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলেছিলেন যে জাতীয় নির্বাচনের রেজাল্ট ঘোষণা করতে একটু বিলম্ব হতে পারে, এই জন্য কেউ রাগ করবেন না, কষ্ট পাবেন না, বা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে লিপ্ত হবেন না, মূল বার্তা। এর একদিন পরে নির্বাচন কমিশনের সচিব একই কথা বললেন, মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলার পরে নির্বাচন কমিশনের সচিব বললেন, যেটা প্রধান উপদেষ্টা প্রেস সচিবের এখতিয়ার নাই। কিন্তু এই কথা বলার পরে মানুষের মধ্যে সন্দেহ আরো প্রবল হয়েছে, আসলে কি নির্বাচনের রেজাল্ট হবে? এইটা নিয়ে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার পর থেকেই যেন আপনারা ভোট কেন্দ্রে থাকেন, রেজাল্ট নিয়ে যেন করে ফিরেন। তো এই সন্দেহটা তো একটা প্রবল সন্দেহ। আপনি যে ছোট করে যেটা বলছিলেন যে সরকার গঠন হবে কিনা, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে নির্বাচন আদৌ হবে কিনা, এটা কারণটা হচ্ছে এই যে এই নির্বাচনকে কেন্দ্র করে এই দুদিন আগে এখন থেকে যদি একটা বড় রকমের গোলযোগ করানো যায়, এবং এই গোলযোগ সৃষ্টির পেছনেও কিন্তু অন্তর্বর্তী সরকারই থাকবে, যেহেতু নির্বাচনকে বানচাল করা একটা লক্ষ্য। আর নির্বাচন যদি হয়ে যায়, তাহলে ফলাফল হয়তো ঘোষণা করা হবে, কিন্তু ওই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদ অনুমোদনের জন্য এই নির্বাচিত সংসদ আসলে আমরা শুনেছি গণপরিষদে পরিণত হবে। কেন গণপরিষদে পরিণত হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কেন হবে? কারণ হচ্ছে গিয়ে এই যে হ্যাঁ ভোটে জয়যুক্ত তো হবেই, কারণ সে ব্যাপারে সরকার থেকে শুরু করে সরকারি কর্মচারী কর্মকর্তারা পর্যন্ত অবৈধভাবে আসলে প্রচার চালাচ্ছেন। তো হ্যাঁ ভোট জয়যুক্ত হলে তার মধ্যে যে জুলাই সনদের সমস্ত শর্তগুলো আছে, সেই শর্তগুলো অনুমোদনের জন্য গণপরিষদ যেটি গঠিত হবে, তাদের সময় লাগবে অন্তত পক্ষে 180 দিন। এবং এর মধ্যেও আবার কোন সনদের কোন ধারা সম্পর্কে যদি দ্বিমত থাকে, তাহলে পুনর্বিবেচনারও একটা সুবিধে আছে। তাহলে এই সময়টুকুতে সরকারকে চালাবে, সরকার চালাবেন ওই ডক্টর ইউনূস, এবং তার অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। আমরা দেখেছি যে তার কর্মসূচিতে আছে যে সম্ভবত তিনি মার্চ মাসে বিদেশে যাচ্ছেন, এবং এই যে বিদেশ ভ্রমণ তার, সেটাও সরকার প্রধান হিসেবেই। কাজে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হলে যদি নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে, তাহলে মার্চ মাসে তিনি কি করে সরকার প্রধান হিসেবে বিদেশ সফরে যাচ্ছেন? তার অর্থ হচ্ছে নির্বাচন যদি হয়ও, যদি আমি বলছি, তাহলেও দেখা যাবে যে হ্যাঁ ভোট জয়ী হবে,
কারণ সেটা তো করানোই হচ্ছে কৃত্রিম ভাবে, এবং সেই পদ্ধতির কারণেই আমরা লক্ষ্য করব যে শেষ অবধি আসলে সরকার গঠিত, নতুন সরকার গঠিত হবে না, তাদের প্রতীক্ষা করতে হবে, অথবা ওই জুলাই সনদ অনুমোদিত হওয়ার পর। একেবারে সঙ্গে থাকুন আনিস ভাই। মঞ্জু ভাই শুনছিলেন, কিন্তু বিএনপি এবং জামাত তারা তো প্রবল ভাবে একে অন্যকে সন্দেহ করছে নির্বাচন নিয়ে। মঞ্জু ভাই, এই সন্দেহ করাটা, এটা সাজানো, এটা এটা আমার কাছে মনে হচ্ছে এটা প্ল্যান্টেড। কারণ হচ্ছে যে বিএনপি ইতোমধ্যে যদি টের না পায়, তাহলে বুঝতে হবে যে তাদের রাজনৈতিক যে ইম্যাচুরিটি সেটা এখনো কাটেনি। আমরা সাধারণ মানুষ বুঝতে পাচ্ছি, একজন শ্রমজীবী মানুষ বুঝতে পারছে, একজন সরকারি কর্মকর্তা শুধু না, একজন সরকারি কর্মচারী, একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারীও বুঝতে পারছে যে প্রশাসনের সর্বত্র একটা ইঞ্জিনিয়ারিং করে জামাত ভোটে জেতার ব্যাপারে মোটামুটি নিশ্চিত। এবং আমরা এটাও জানি যে গত 18 মাস ধরে সরকারটি ইউনূস সাহেবের হলেও এই সরকারের 90% লোকজনের নিয়োগ হয়েছে জামাতের পরামর্শ মতো এবং জামাতের লোকজন সমস্ত জায়গায়। তো সেই জায়গাটায় সেই সমস্ত প্রশাসনকে ব্যবহার করে জামাত ভোটে একটা বড় ধরনের রিগিং করতে যাচ্ছে, এবং যেটাকে আপনি রিগিং বলতে পারবেন না, আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে পারবেন না। ব্যালট বাক্স ধরে চুরি হয়ে যাবে না, ব্যালট পেপার নিয়ে একদল লোক পালিয়ে যাবে না, একদল লোক আপনার সামনে চোখের সামনে বসে বসে শুধুমাত্র দাঁড়িপাল্লায় সিল মারবে, এরকম মারবে না। এটা বিশাল রকম একটি ডাকাতি। তো এই জিনিসটা আপনার যখন সরকারি কর্মচারীরা বুঝতে পারছে যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, কোন কোন জায়গায় ব্যবহার করছে, সেই প্রশাসনের এস্টাবলিশমেন্টের কোন কোন টুলস গুলো ব্যবহার করা হচ্ছে, আর বিএনপির এত পোড় খাওয়া নেতারা বুঝতে পারছে না, আমি এটা বিশ্বাস করি না। তারাও বুঝতে পারছে, তারা বুঝতে পারার পরেও তাদের আসলে করণীয় কিছু নেই। তারা এমন একটি জায়গায় আটকে গেছে, এমন একটি ফাঁদে তারা পড়ে গেছে যেখান থেকে তাদের বেরিয়ে আসারও সুযোগ নেই। তারা যে এখন নির্বাচন বয়কট করবে, সমস্ত দায়ভার কিন্তু তাদের উপরে এসে পড়বে। দেশে গণতন্ত্র না আসা, দেশে সামরিকতন্ত্র জারি হওয়া বা ইউনূসের মপতন্ত্র কন্টিনিউ করা, এই সবকিছুর দায়ভার পড়বে বিএনপির ঘাড়ে এসে। তারা যদি নির্বাচন করেও পরাজিত যদি হয়, তাহলে তাদের যে দীর্ঘ 16 বছরের প্রতীক্ষা, এটা আরো 16 বছর চলে যেতে পারে। তাদের এক একটা প্রজন্ম শেষ হয়ে যাবে ক্ষমতার স্বাদ গ্রহণ থেকে বঞ্চিত, এরকম একটা অবস্থা হবে। তারা জেনে বুঝে এই ফাঁদে তারা পা দিয়েছেন। তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছিলেন, সেদিন যে শর্তগুলো পালন করে তিনি এসেছিলেন, সেই শর্তগুলোর ভিতরে এটাও একটি ছিল যে তাকে যা দেওয়া হবে তাতে তিনি সন্তুষ্ট হবেন। এখন তিনি জনগণকে তাহাজ্জুদের নামাজ পড়ে আসতে বলুন, আর 3 দিন আগে থেকে ওখানে ওই চিরা গুড় নিয়ে বসে থাকতে বলুন, কোনো লাভ নেই তো। কারণ ওই জনগণ তো ডিসাইডিং ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা কারা? ফ্যাক্টরটা হচ্ছে এস্টাবলিশমেন্ট। সেই এস্টাবলিশমেন্ট কারা? সেই এস্টাবলিশমেন্টের 90% হচ্ছে জামাতি, এবং বাকি 10% হচ্ছে ইউনূসের বশংবদ। তাহলে আপনার লোকজন কোথায়? আপনার লোকজন তো চাঁদাবাজি করেছে গত 18 মাস। আপনার লোকজন আওয়ামী লীগের নেতাদেরকে পিটিয়েছে, আওয়ামী লীগের লোকদের কাছ থেকে পয়সা খেয়ে তাদেরকে বর্ডার ক্রস করিয়েছে, তারা বিভিন্ন ধরনের অপরাধ কর্ম করেছে। এমন অপরাধ করেছে যে আপনারা বাধ্য হয়েছেন প্রায় 3 থেকে 4 হাজার নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করতে। এটা তো প্রমাণিত, পত্রপত্রিকায় এসেছে। তার মানে আপনারা জেনে বুঝে এই যে জামাতি ফাঁদ, ডক্টর ইউনূসের যে ফাঁদ, সেই ফাঁদে আপনারা পা দিয়েছেন। পা দিয়ে আপনারা এখন বলছেন জনগণের উপর দায় চাপাচ্ছেন, জনগণের উপরে আশা করছেন তারা আপনাদেরকে ফুলসেরাত পার করে নেবে। না, জনগণের এরকম দায় ঠেকা পড়েন, জনগণের ওই ঠেকা পড়েনি যে আপনাকে তারা বিজয়ী করে নিয়ে আসবে। আপনি ফাঁদে পা দিয়েছেন। পরিষ্কার কথা, আপনার পক্ষে যেটা উচিত ছিল বিএনপির, সেইটি হলো এই যে তারা প্রথমে যখন না বলেছিল, তারা কিন্তু প্রথমে স্বাক্ষর করেনি জুলাই সনদে। তারা স্বাক্ষর করেনি কোন কারণে করেনি? তারা বলেছে যে এজেন্ডার বাইরে আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেই নোট অফ ডিসেন্টকে কোন রকম আমলে আনা হয়নি। পরবর্তীতে এই সব কথাগুলোকে সেখানে ইনপুট করা হয়েছে, কোনো কথা সেখান থেকে কেটে বাদ দেওয়া হয়েছে, যা আমরা জানি না।
তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আপনাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, আপনারা ব্ল্যাকমেইলড হয়েছেন। ব্ল্যাকমেইলড হওয়ার পরেও আপনারা সেই সনদ পাশ করার জন্য ঘোষণা দিচ্ছেন আপনাদের নেতা, হাঁ ভোটকে জয়যুক্ত করুন, তাই তো? তারেক রহমান স্পষ্ট করে বলছেন হাঁ ভোটকে জয়যুক্ত করুন। তাই যদি হয়, হাঁ ভোট জয়যুক্ত হওয়ার পরে আনিস ভাই যেভাবে বললেন, সেটা হলো গণপরিষদ টাইপের সরকার হবে। এরা যেটা পাবে সেটা হলো যে সংসদ ভাতা পাবে, সংসদ সদস্যের যে টাকা পয়সা সেটা পাবে, গাড়ি পাবে, সংসদ গাড়ির মধ্যে পতাকা উড়াতে পারবে, এবং পুলিশ পাহারা পাবে। এইটুকু পাবে, কোনো আইন নির্মাণ করতে পারবে না। তারা সংসদ সদস্য মানে তো হচ্ছে আইন নির্মাতা, তারা কোনো আইন তৈরি করতে পারবে না। এবং ইনুস যেভাবে বলবে, ইনুসের অঙ্গুলি হেলনে তারা সেইভাবে উঠবে, সেইভাবে বসবে, অন্তত 180 দিন। তারপর কি হবে সেটা ভবিতব্য। তো এই যে ইম্যাচুরিটি, এই ইম্যাচুরিটির কারণে বাংলাদেশের রাজনীতিতে ভোটের পরে যেটা ঘটতে যাচ্ছে, ভোট যদি হয়, আমি স্টিল বিলিভ যে আমার পক্ষে, আমার 12 তারিখের নির্বাচনের দুপুর পর্যন্ত আমি বিশ্বাস করি যে দুপুরের সময় বিএনপি হঠাৎ করে রণভঙ্গ দেবে। আমার কাছে বিশ্বাস হয়, আমার কাছে মনে হয় যে বিএনপি যখন টের পাবে, যখন বিএনপি বুঝতে পারবে যে এই যে রিগিংটা হচ্ছে, এটাকে ঠেকানোর আর কোনো ক্ষমতা নেই আমার, ও কিন্তু এখনো মনে করছে এই রিগিং টিগিং সব আমি ঠেকিয়ে দেবো আমার জনপ্রিয়তা দিয়ে। আর্মিদের ভেতরে আমার লোক আছে, আমার বাবার কলিগরা আছে, প্রাক্তন কলিগের বাচ্চারা আছে, তারা এখন মেজর জেনারেল হয়েছে, এইসব লোকজন তো আমাদের আছেই। আর আর্মি তাকে যেভাবে গ্র্যান্ড রিসিপশন দিয়েছিল 25 ডিসেম্বর, তাতে তার সেটা খুব মনে হতে পারে যে তার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আর্মিতে রয়ে গেছে। তারা মিলিয়ে, জনগণ তার পাশে আছে, সবাই মিলিয়ে জামাতের এই প্রপাগান্ডা, জামাতের এই অপচেষ্টা আমরা রুখে দেব, এইটা মনে করে তিনি ভোট কেন্দ্রে যাবেন। আমার মনে হয় ঠিক দুপুর নাগাদ যখন টের পাবেন যে রুখে দেওয়ার তার পক্ষে সম্ভব হচ্ছে না, তিনি ওই সময় ঘোষণা করতে পারেন যে বিএনপি ভোট বয়কট করবে, করতেই পারে। একেবারে সঙ্গে থাকুন আনিস ভাই, বিএনপি ভোট বয়কট করতেই পারে, এটা অনেকেই মনে করছেন। মঞ্জু ভাই তো অনেকদিন ধরেই বলছেন, মঞ্জু ভাই ডে ওয়ান থেকে আমাদের প্ল্যাটফর্মে বলছেন যে ইলেকশন হবে না, এবং আরো অনেকেই বলছেন ইলেকশন হবে না। এই যে ভোট বয়কট করবে বিএনপি, অন্তিম সময়ে যখন গিয়ে একদম মাঝপথে মাঝামাঝি দিনের মাঝামাঝিতে ভোট বয়কট করলে কি ফল দাঁড়াবে তাহলে? না, আসলে তো ফলাফল কিছুই না, যেটা ইউনূস সাহেব চান সেটাই হবে শেষ পর্যন্ত, নির্বাচন হবে না। আর আরেকটি কথা মনিরুল হক সঠিক বলেছেন যে তারেক রহমান যে অপরিপক্কতা দেখাচ্ছেন সেটা কিন্তু বিস্ময়কর। তিনি এত বছর বিদেশে থেকে আসলেন, তার কিন্তু কোনো তথ্য নেই তার কাছে, তিনি অপতথ্য ছড়াচ্ছেন। তিনি এখানে ইপিজেড এলাকা করবেন, সেখানে ইপিজেড এলাকা করবেন, যেগুলো করাই হয়ে গেছে, আগেই হয়ে গেছে, সেটা বলছেন। তিনি মেট্রো রেলের পরিবর্তে মনোরেল করবেন ইত্যাদি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তিনি একটা উল্টো দিকে গেলেন, মানে হ্যাঁ ভোটে তিনি দেবেন, সেটাও তো একটা বড় রকমের আপোষকামিতা। আর একবার তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, আর মুক্তিযোদ্ধাদেরকে আবার তথাকথিত জুলাই যোদ্ধাদের সঙ্গে তুলনা করছেন। তো এই বিষয়গুলো সব পক্ষকে হাতে রাখা। কিন্তু আমার বিশ্বাস, ওনার সঙ্গে আমি একমত, যে নির্বাচন বর্জন করুক আর নাই করুক, যদি এই নির্বাচন দুরকম হবে। যদি বিএনপি জিতে যায় ঘটনার চক্রে, তাহলে ওই যেটা আমি আগে চালচিত্রটা বললাম, যে তখন ওই গণপরিষদ গঠিত হবে, তখন এই হ্যাঁ ভোট অনুমোদনের ব্যাপার হবে ইত্যাদি, সরকার গঠন করতে পারবে না। আর জামাত ইসলাম যদি এই নির্বাচনে জিতে যায়, যার সম্ভাবনা একদম নাকচ করা যায় না, কারণ তাদের লোকজন ভেতরে ভেতরে তারা ঢুকিয়ে দিয়েছে। এমনকি এখন এই নির্বাচনের সময় যে সমস্ত জেলা প্রশাসক আছেন, ডিসি, এই জেলা প্রশাসকদেরও অধিকাংশ জামাত অনুরাগী। তো এইসব সুযোগ নিয়ে অবৈধভাবে ভোট জনগণ দেবে কি দেবে না সেটা ভিন্ন কথা, কিন্তু ভোট সরকার দেবে। তো কাজেই এই ভোটে যদি জামাত ইসলাম জয়লাভ করে, তাহলে কিন্তু চালচিত্রটা একটু অন্যরকম হয়ে যাবে। তখন ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করে ফেলা হবে এবং জামাত তখন একটা সরকার গঠন করবে। জামাতের সরকারের মধ্যে যেটা থাকবে সেটা হলো একটি নব্য পাকিস্তান, দ্বিজাতি তত্ত্ব, যেটা হিন্দু এবং মুসলমানকে দুটো পৃথক জাতি হিসেবে চিহ্নিত করা।
সেই একটা ভ্রান্ত ধারা। অথচ জাতি বলতে আমরা বুঝাই একটা নৃগোষ্ঠীর লোক। আরব দেশের লোকেরা এখনো বলে উই আর আরবস, তারা বলে না উই আর মুসলিমস। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো আমাদের নিজ নিজ ধর্ম, ঠিক আছে, কিন্তু ধর্মে তো রাজনীতির কোনো স্থান নেই। তো সেক্ষেত্রে জামাত ইসলাম কিন্তু ধর্মকে ব্যবহার করছে রাজনীতির কারণে, সেটা আমরা সকলেই জানি। এবং তারা ক্ষমতায় আসলে, যদিও তারা বলছে যে না না আমরা শরিয়া আইন কায়েম করব না, আবার অন্যদিকে তাদের গঠনতন্ত্রে দেখেন শরিয়া আইনের কথা বলা আছে। যদিও তারা বলছে যে না আমরা তাদের ভাষায় সংখ্যালঘুদের, আমি নিজে সংখ্যালঘু শব্দটি ব্যবহারের বিরুদ্ধে, হিন্দুকে হিন্দুই বলবো, মুসলিমকে মুসলিমই বলবো, খ্রিস্টানকে খ্রিস্টানই বলবো। এই যে সমস্ত খেলা তারা করছে, এগুলো কিন্তু কেবলমাত্র নৈর্বাচনিক খেলা। তারা ক্ষমতায় আসলে ওই পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বে চলে যাবে। এবং দ্বিজাতি তত্ত্বের যে আভাস আমরা লক্ষ্য করছি, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের মরদেহ আবার পুড়িয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত ঘটনা ঘটছে। এবং একই সঙ্গে ভারত বিরোধিতা, হ্যাঁ ভারতের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেটা নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু ঢালাও ভাবে যে ভারত বিরোধিতা, সেটাও কিন্তু বিএনপির মধ্যে ততটা নেই যতটা আমরা লক্ষ্য করছি জামাতের মধ্যে। এবং এই নির্বাচনে জামাত জয়লাভ করলে নির্বাচন সঠিক হয়েছে বলে ইউনূস সাহেব মেনে নেবেন এবং তাকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রপতি করে নেওয়া হবে। জামাত এবং এনসিপি তখন একজোট হয়ে যাবে। একসময় যদিও বিএনপি এবং জামাত কাছাকাছি ছিল, নির্বাচনিক কারণে তাদের মধ্যে একটা বিভাজন হয়েছে, সেটাও বলা যায় না, সেটা হয়তো সাময়িক হতে পারে, কিন্তু সরকার গঠন করলে বিএনপি তখন বিরোধী দলে যাবে, এনসিপি কে নিয়ে এবং জামাত অন্যান্য ইসলামী দল নিয়ে একটা সরকার গঠন করতে পারে, যেখানে বাংলাদেশের অস্তিত্ব প্রশ্ন সাপেক্ষ হয়ে উঠবে। এবং জুলাই সনদ বাস্তবায়ন তখন সময়ের ব্যাপার মাত্র। তো পরিস্থিতি তাহলে কোন দিকে যাবে তখন? পরিস্থিতি ওই যে বললাম যে জামাত ইসলামী যদি জয়লাভ করে তারা সরকার গঠন করবে, একেবারে আমরা নব্য পাকিস্তানের যুগে চলে যাব। তবে এখানে একটা ভালো দিক হচ্ছে এই যে সেই সময় জামাতের বিরোধিতা করার একটা সুযোগ পাবে বিএনপি, এবং জামাতের এই বাড়াবাড়ির কারণে মানুষ টের পাবে যে কথাটা আগে আওয়ামী লীগ প্রধান বলতেন যে যুদ্ধ অপরাধীদের মাথা চাড়া দিয়ে উঠতে পারে আমরা ক্ষমতায় না থাকলে। এই কথাটা খুব দলীয়, তার কাছে আমাদের কাছে হয়তো একসময় মনে হয়েছে, কিন্তু এখন অবজেক্টিভলি নিরপেক্ষভাবে বিবেচনা করলে দেখা যায় যে তাদের উপস্থিতির কারণেই জামাত মাথা চাড়া দিয়ে উঠেছে। তো ওই রকম একটা ঘটনা হলে জামাত যদি সরকার গঠনও করে, তারপর কিন্তু সেই সরকারের যে বিরোধিতা কমে যাবে তা কিন্তু নয়। তখন কিন্তু বিরোধিতা ক্ষেত্রে হয়তো বিএনপি এবং আওয়ামী লীগ হাত মেলাবে, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা এখন সামনে আসতে পারছেন না, দেশের ভেতরেও, বাইরের কথা না আমি বাদই দিলাম, তারাও কিন্তু সামনে আসবেন। কারণ বাংলাদেশের মানুষ, আমার একটা বিশ্বাস, বাংলাদেশের মানুষ কিন্তু সেই মৌলবাদিতার দিকে কখনোই যাবে না। হ্যাঁ, তারা ধর্মভীরু হতে পারে, ধর্মকে এক্সপ্লয়েট করছে যেভাবে জামাত, কিন্তু তারা একটা ধর্মীয় রাষ্ট্র, একেবারে পাকিস্তানের আদলে ধর্মীয় রাষ্ট্র গঠন, যার প্রবণতা এখনো দেখা যাচ্ছে সেই ক্রিকেট খেলা থেকে শুরু করে সর্বত্রই। তো সেই জিনিসটিকে কিন্তু বাঙালি কখনো মেনে নেবে না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। সেইখানে আমার একটা বিশ্বাস কাজ করছে। জামাত ক্ষমতায় আসবে কি আসবে না সেটা তো ভিন্ন ব্যাপার, আসলেও জামাত হয়তো এরকম সুযোগ নেওয়ার চেষ্টা করবে, শরিয়া আইন কায়েম করার চেষ্টা করবে, আবার হিন্দুদের উপর জিজিয়া করও বসানোর চেষ্টা করবে যে ঠিক আছে তোমরা একটা ট্যাক্স দাও তো তোমাদের জীবনের নিরাপত্তা দিচ্ছি। কিন্তু এসব জিনিস বাংলাদেশের মতো জায়গায় দীর্ঘস্থায়ী হবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রেই আমি চরমভাবে আশাবাদী।
একদম। পর্যন্ত আপনি সবকিছু আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন এবং এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতে পারেন। কাউকে জবাবদিহি করতে হয় না, কাউকে প্রশ্নের উত্তর দেওয়া লাগে না, কোথাও যে পরীক্ষা দেওয়া লাগে না দেশপ্রেমের বা সরকার প্রেমের। এরকম একটা আরামদায়ক ব্যবস্থা কে ছাড়ে? কেউ ছাড়বে না। তো যে অংশটা সরকারের, যে অংশটা এই পক্ষে আছে, নির্বাচন বানচালের পক্ষে আছে, এই অংশটা হচ্ছে তরুণ অংশ। তরুণ মানে আমি বলতে চাচ্ছি যে 40, 45, 50 এই অংশটা আর কি। হ্যাঁ, ধুরন্ধর ব্যক্তি যারা আছেন, হ্যাঁ, ধীরে শয়তান যেগুলো, তারা হচ্ছে এই গ্রুপের মধ্যে আছে। আর একেবারে যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, এক পা অলরেডি আজিমপুরে দিয়ে রেখেছেন, আর এক পা রায়ের বাজারে দিয়ে রেখেছেন, যে কোনো সময় চলে যাবেন। একজন তো গেছেনই, আরিফ রহমান সাহেব তো চলেই গেছেন। তো ওইরকম বাদ বাকি যারা আছেন, হ্যাঁ, অর্থাৎ ওয়েটিং লিস্টে, তো এই ব্যক্তিগুলো চাইছে যে কোন রকম ভাবে নির্বাচনটি হলে আমরা বাপু এই ঝুট ঝামেলার মধ্যে আর নেই। ইউনূস সাহেব ডাক দিয়ে নিয়ে এসেছিল, বেশ কিছু টাকা পয়সা পাই, বেশি কষ্ট করতে হয় না, অফিসে এসে খালি সইটই করলেই হয়। কিন্তু এই যে দায়ভারটা, এই যে রাস্তায় বেরোলে মানুষ যে ঢিল মারবে, মানুষ যে গালাগালি করবে, আমার পরিবারের সন্তানদেরকে গালাগালি করবে, এইটা তারা নিতে চাচ্ছেন না। কারণ তারা সারাটা জীবন সুশীল হিসাবে, সমাজের শ্রেষ্ঠ মানুষ হিসাবে সমাজের উপর তলায় বসবাস করেছেন সব সময়। কিন্তু এই মানুষগুলো চাচ্ছে যে যেন তেন প্রকারের একটা ইলেকশন হয়ে গেলে আমরা এখান থেকে পরিত্রাণ পাই। তো তারা নির্বাচন চাইলে কি হবে? সরকার তো চাইছে না, সরকার চাইছেও আবার, কিন্তু সরকার কার্যত চাইছে না। তো সেই জন্য এই দুটো ভাগ হওয়ার পরে এই ভাগটাই, আমরা যে 9 জনের কথা শুনছি, যে 9 জন লাল পাসপোর্ট জমা দিয়ে ব্যক্তিগত পাসপোর্ট নিয়েছেন, এই 9 জনের ভিতরে এই বয়োজ্যেষ্ঠরা আছে। এরা ইতিমধ্যে তাদের পরিবারকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, যে বাদ বাকি যে কয়েকদিন বাঁচবো সেই কয়েকদিন একটু নিরাপদে বাঁচি, এত হাঙ্গামার মধ্যে আমাদের থাকার দরকার নেই। আমাদের ভবিষ্যৎ কি? তাই তো, আমরা তো প্রেসিডেন্ট হব না, আমরা তো প্রধানমন্ত্রী হব না, আমাদের নাম কেউ নেবে না কদিন পরে, আমাদের নামে রীতিমতো গালি তৈরি হবে বাংলাদেশে। আর বাংলাদেশের তরুণ সমাজ ইদানিং যেভাবে গালির প্র্যাকটিস করছে, যেভাবে তৈরি হয়ে উঠছে, তাতে ওই যেসব গালি আমরা শুনেছি, এর থেকেও নোংরা গালিগুলো চলে আসতে পারে। সুতরাং তারা মানে কেটে পড়তে চাচ্ছে। কিন্তু হলে কি হবে? এই যে যারা আবার নির্বাচনটা বানচাল করতে চাচ্ছেন, তাদের আবার পক্ষে লোক সংখ্যা বেশি, তাদের পক্ষে শক্তি বেশি। জামাতও মনে মনে যাচ্ছে নির্বাচন বানচাল হলে এই বর্তমান যে ব্যবস্থা বিদ্যমান, এই ব্যবস্থায় আরো 2 বছর কাটিয়ে দেওয়া যাবে। সেই 2 বছরের ভেতরে আরবি থেকে শুরু করে আনসার পর্যন্ত, আর পিয়ন থেকে শুরু করে সেক্রেটারি পর্যন্ত, এখন তো 90% আছে, তখন 100% করে ফেলা হবে। 95%, 99% জামাতি লোক দিয়ে দেওয়া হবে। তাহলে জামাতের তো আক্ষরিক অর্থে আর ক্ষমতায় আসার দরকার পড়ে না, সে ক্ষমতা বাইরের থেকেই তো এনজয় করছে, তাই না? গান্ধী যেমন এনজয় করছিল নেহরুকে সামনে দিয়ে, নেহরুকে প্রধানমন্ত্রী বানিয়ে গান্ধী পেছন থেকে সমস্ত কিছু এনজয় করছিল, আমি বাবু সামনে টামনে নাই, তাই না? ধরিবাজ লোকরা এই কাজগুলো করে। তো ওই যে এখন তারা যদি নির্বাচন না হয় তাদের জন্য সুবিধা, ওই তরুণ সমাজের জন্য নির্বাচন না হলে সুবিধা, জবাবদিহি করতে হচ্ছে না, তারা প্রচুর টাকা পয়সা পাবে। আর ইউনূস সাহেবের সবচেয়ে বড় সুবিধা, তিনি যে ডিপি স্ট্রিটের কাছে ওয়াদা করে এসেছিলেন যা যা দেবেন তা সবকিছু দিতে পারেননি, সেই সবকিছু উনি সেল করতে পারেননি। উনি এখন এই সুন্দর একটা সময়ে ধীরে সুস্থে এগুলো সেল করবেন, বাংলাদেশকে খোকসা বানিয়ে, তন্দুলের খোসা বানাবেন, বানিয়ে এই সবকিছু সেল করবেন, তারপর এক সময় উনি এখান থেকে চলে যাবেন। তো নির্বাচন না হওয়ার জন্য বেশ কয়েকটি পক্ষ তারা খুশি নির্বাচন না হওয়ার জন্য। আর হলে যারা খুশি হবে, তারা হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আনফরচুনেটলি করতে পারছে না। এই যে নির্বাচন না হওয়ার জন্য পক্ষগুলো জড়িত, তাহলে কি আবারও ওই যে ইনকিলাব মঞ্চের মতো কোনো পরিস্থিতি এই 2-1 দিনের মধ্যে আপনি দেখেন কিনা? ডেফিনেটলি আপনি যে ইনকিলাব মঞ্চের ঘটনাটি আপনি দেখুন, আপনি পৃথিবীর কোথাও আছে যে কোনো একটি খুনের মামলা জাতিসংঘ তত্ত্বাবধান করে? হাস্যকর। আজকে যে সরকার একটা বিবৃতি দিল, এই যে আপনার প্রধান উপদেষ্টার বিবৃতি প্রেস থেকে প্রেস সচিব দিলেন যে জাতিসংঘকে অনুরোধ করেছেন, তিনি কি জানেন যে জাতিসংঘ এটা পড়লে আসবে? জাতিসংঘের তো এটা কাজ না যে কোথাকার কোন হাদি মারা গেল, কোথাকার কোন কাশেম মারা গেল, রহিম মারা গেল, তা তদন্ত করবে।
তো এই জিনিসগুলো হচ্ছে আরোপিত, এগুলো হচ্ছে ইম্পোজ করা হয়েছে যে তোমরা নির্বাচনের আগে আগে এই দাবিগুলো সামনে আনবা, নির্বাচনের আগে আগে আমি পে স্কেল দিয়ে ঘোষণা করব, ঘোষণা করে ঠিক 4 দিন আগে আবার সেই পে স্কেলটা প্রত্যাহার করবো, যেন সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে আসে। তো সরকারি কর্মচারীরাও নামলো, ইনকিলাব মঞ্চও নামলো, এরপর নামবে কে? এরপর নামবে হচ্ছে এই সমস্ত কর্মচারীদের যাদের বেতন পেনশন টেনশন আটকে দেওয়া হয়েছে তারা নামবে। তারপরে নামবে কে? তারপরে নামবে এই যে জাহাজের চট্টগ্রাম বন্দরের লিজ দেওয়ার ব্যাপারটায়। তো সেইটাতে আপাতত ধামাচাপা দিয়ে থামিয়েছে যে চট্টগ্রাম বন্দর একদিন বন্ধ হলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের নাভিশ্বাস উঠে যায়। দেশের 91% এক্সপোর্ট ইম্পোর্ট ওই বন্দর দিয়ে হয়। তো ওই 3 দিন বন্ধ ছিল বলে নাভিশ্বাস উঠে গেছে, গার্মেন্টস মালিকদের চাপে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে আর ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের চুক্তিটা হচ্ছে না। কিন্তু বাকি যে দুটো ইস্যু, সরকারি কর্মচারীদের পে স্কেল এবং ইনকিলাব মঞ্চের দাবি, এই দুটো দাবি কিন্তু 8 তারিখে হয়েছে, 9 তারিখে আজকে হয়েছে, আগামীকালকেও হবে। আর যদি কোনো কিছু না হয়, আমি আগে যে কথাটি বলেছি যে ভোট কেন্দ্রে যে এমন কতগুলো কেওয়াস সৃষ্টি হবে, এমন কতগুলো লোক ওখানে তৈরি হবে আসমান থেকে পড়ার মতন। আপনি ওদেরকে যদি বলেন আপনার র্যাঙ্ক, আপনার বাহিনীর নাম্বার কত, প্রতিটা সদস্যের একটা নাম্বার থাকে, রিক্রুটিং নাম্বার থাকে, পুলিশের, আর্মির, বিডিআরের, বিজিবির, সবার। আপনি যে কোনো পোশাকধারী লোককে জিজ্ঞেস করবেন ভোট কেন্দ্রে যে আপনার নাম্বার কত, বলতে পারবে না। তার মানে আপনি হাজার হাজার লোক দেখবেন বাহিনীর না, কিন্তু বাহিনীর পোশাক পরা। তো এই জিনিসগুলো যখন বিএনপির কাছে বা অন্য দলের কাছে প্রকাশিত হবে, চোখের সামনে চলে আসবে, তখন তারা হাত পা ছড়িয়ে হয় তোয়ালে বিছিয়ে হাত পা ছড়িয়ে কাঁদতে বসবেন, অথবা ভোট প্রত্যাহার করবেন, ভোট থেকে বয়কট করবেন। দুটো অপশন ছাড়া কোনো অপশন নেই। একেবারে এই যে ভোট বয়কট করলে, আনিস ভাই, ভোট বয়কট তর্কের খাতিরে যদি দেখি যে 11 তারিখ রাত পর্যন্ত ভোট স্টপ হয় নাই, 12 তারিখে ভোট হলো, ভোট মাঝপথে থেকে বিএনপি বা তার জোট বয়কট করলো, এই বয়কট করলে কি ভোট থেমে যাবে, নাকি আসলে সরকার রেজাল্ট দিয়ে দিবে, নাকি গণভোটের রেজাল্ট দিয়ে সরকার জাতীয় নির্বাচনকে স্টপ করে দিবে? না, ভোট বয়কট করলেও কিন্তু ভোট থামবে না, সেটা বরঞ্চ সরকারের জন্য একটা সুবিধাজনক ব্যাপার হবে। সেখানে আনকনটেস্টেড ওয়েতে জামাত ইসলামী এগিয়ে যাবে, সেটা একটা বাড়তি সুবিধা। আর গণভোটের ব্যাপারটা তো অন্যরকম। গণভোটে তো যারা না ভোট দেবেন সেরকম লোকজন তো ভোট দিতেই যাচ্ছেন না। তো কাজেই সেই পরিপ্রেক্ষিতে গণভোট কিন্তু সরকারের সুবিধার জায়গাটা। সবচাইতে বড় সুবিধার জায়গা হচ্ছে এই সংসদ নির্বাচন নয়। সংসদ নির্বাচন বিএনপি বাদ দিলে জামাত এগিয়ে যাবে। তবে এই যে আরেকটি কথা বললেন মঞ্জুর হক, এটার সঙ্গে আমি একমত যে একটা বড় রকমের গোলযোগ সৃষ্টি হতে পারে নির্বাচনের আগে আগে। এই গোলযোগটা সৃষ্টি হবে কেন? কারণ হচ্ছে তাহলে নির্বাচন বানচাল করার একটা বড় সুযোগ পাবে এই অন্তর্বর্তী সরকার। নির্বাচন বর্জনের ব্যাপারে কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন রকমের যুক্তি আছে। যেমন আওয়ামী লীগের যুক্তি হচ্ছে এই যে তাদের মতো একটা বড় দল, সবচাইতে বড় দল, যাদের বয়স, যে দলের বয়স এখন 70 বছর, এবং 75-76 বছর, আচ্ছা 75 বছর, আর যে দল 1971 সালে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, স্বীকার করি মুক্তিযুদ্ধে বহু মানুষ ছিলেন যারা হয়তো আওয়ামী লীগ করতেন না, কিন্তু এর নেতৃত্বে ছিল আওয়ামী লীগ। সেই দলটিকে যখন নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে, তখন সে নির্বাচনের বৈধতা নিয়ে একটা প্রশ্ন তো থাকবেই, একটা বড় রকম থাকবেই, এবং সে বৈধতাটা আছেই। কাজেই নির্বাচনটি তো আসলে এটি কোনো নির্বাচন নয়, এটা অনেকটা ছেলে খেলার মতো আর কি। এবং যারা বোকার স্বর্গে বাস করছে বিএনপির মতো, তারা সেই স্বর্গে ঢুকে লাফালাফি করছে, কিন্তু সেটাই বা কতদিন। কাজেই একটা বড় রকমের গোলযোগ হতে পারে। এই যেমন হাদি হত্যাকে কেন্দ্র করে
হাদি হত্যা তো পুরোপুরি একটা সাজানো নাটক ছিল, পরিকল্পিত। এবং আমাদের দুর্ভাগ্য হলো এই যে হাদিকে কেন্দ্র করে এত লোক জড়ো করা হলো এবং হাদিকে সমাহিত করা হলো কবি নজরুলের কবরের পাশে। মানে কি যে দুর্ভাগ্য বাঙালির, সেটা কল্পনাও করা যায় না। তো যাই হোক, এইরকম আবার নতুন করে বড় রকমের গোলযোগ সৃষ্টি করতে পারে এবং এই গোলযোগ সৃষ্টির মূল হোতা হওয়ার সম্ভাবনা রয়েছে এনসিপির। কারণ এনসিপি হচ্ছে এখানে একটা বড় রকমের খেলোয়াড়, যারা দল হিসেবে ছোট, যাদের দল থেকে অনেকে বেরিয়ে গেছে, এটাও সত্যি কথা। তারা ওই স্থানে নেই যে স্থানে তারা 24শে জুলাইয়ে ছিল, কিন্তু তারা ষড়যন্ত্রের মূল হোতা জামাত ইসলামের সঙ্গে জোট বেঁধেই এগিয়ে যাচ্ছে। তো নির্বাচন যদি বানচাল হয়ে যায় এই যে কোনো রকমের গোলযোগের কারণে, প্রাণহানির কারণে ইত্যাদি, তাহলে তো সেটা আবার অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস সাহেবের জন্য একটা বিরাট সুযোগ এনে দেবে। দুঃখিত, এই সুযোগ তিনি গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। এখন এই গোলযোগটা দেখা যাবে যে অন্তর্বর্তী সরকারই লাগিয়ে দিয়েছে, যখন দেখছে যে তাদের সুবিধা হচ্ছে না কিংবা বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে এরকম একটা অবস্থা। দর কষাকষিতে হয়তো তারেক রহমান বলেছেন প্রফেসর ইউনূসকে যে ঠিক আছে আপনাকে রাষ্ট্রপতি করব, কিন্তু সেটা খুব একটা নির্ভরযোগ্য ব্যাপার নয়, কারণ তারেক রহমান সেটা পরিবর্তন করতেই পারেন, কিন্তু জামাত পরিবর্তন করবে না। কারণ জামাত চাইছে, কারণ এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জামাত এবং এনসিপি এবং জুলাই সনদের সমর্থনের জন্য, একে রক্ষা করার জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে, যে জন্য তারা তাকে রাখতে চাইবে। তো সেটা গোলযোগের মাধ্যমেই হোক, কিংবা জামাতকে জিতিয়ে দেওয়ার মাধ্যমেই হোক, কিংবা বিএনপির ভোট কেন্দ্র ত্যাগ করার মাধ্যমেই হোক, সব দিক দিয়ে একটা আপাতত অন্তত সুবিধাজনক অবস্থানে কিন্তু রয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার। সেটাই হলো ঘটনা। একেবারে আমি আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আমি খুব ইন্টারেস্টেড জায়গায়, সময় শেষের দিকে আমরা হয়তো আর 5 মিনিট কথা বলতে পারবো। একটা বিষয় হচ্ছে যে ইউনূস সাহেব আজকে সচিবদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, এর আগে তিনি বারবার বলেছেন, বিভিন্ন সময় বলেছেন যে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে এরকম আর নজিরবিহীন নির্বাচন হবে। এই নির্বাচন কেমনে নজিরবিহীন হবে আনিস ভাই, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত মোরালি দাঁড়াতেই পারে নাই, যেখানে এখনো পুলিশ পিটা খায় কথিত জুলাই যোদ্ধাদের কাছে? নজিরবিহীন কথাটার দুটো অর্থ আছে, ইতিবাচক এবং নেতিবাচক। এখন নেতিবাচক অর্থে এটা নিঃসন্দেহেই নজিরবিহীন নির্বাচন হবে, কারণ এরকম নির্বাচন আমরা এর আগে দেখিনি। নির্বাচনে কারচুপি আগেও টুকটাক হয়েছে, নির্বাচনে নানা রকম সমস্যা হয়েছে, সেগুলো আমরা জানি, কিন্তু এই নির্বাচন নজিরবিহীন নির্বাচন, সেটি এই অর্থে যে এরকম